জাতীয় নাগরিক পার্টির 151 সদস্যের আহ্বায়ক কমিটি, তরুণদের নেতৃত্বে নতুন দল। আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। বর্ধিত সভার মধ্য দিয়ে বিএনপির ভোটের প্রস্তুতি শুরু, দলের পরিকল্পনায় নতুনত্ব আনার গুরুত্ব। দেশ গঠনে তরুণরাই বড় ভূমিকা রাখতে পারে বললেন সেনাপ্রধান। হাসিনার আমলের সকল হত্যাকাণ্ডের বিচার হবে, গুমের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। রোজার আগেই বেড়েছে লেবু, শসা, বেগুন, মুরগির দাম, খেজুরের বাজারও চড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আহ্বায়ক কমিটি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে কমিটির ঘোষণা আসে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরে সার্জিস আলম। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও দফতর সম্পাদক হিসেবে থাকছেন সালাউদ্দিন সিফাত। এর আগে একে একে মঞ্চে উপস্থিত হন ছাত্রনেতা নাহিদ, হাসনাত, সার্জিস সহ অন্যরা। বক্তব্য রাখেন গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। এরপরই 151 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। উপস্থিত ছিলেন বিদেশি কূটনীতিকরাও। আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকেই আজ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী। এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। তোমার দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। দর্শক, মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছে তার সাথে। মানিক, আপনি তো আছেন মানিক মিয়া এভিনিউতে, তো কি দেখছেন সেখানে? আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? রাহি, কিছুক্ষণ আগে আসলে জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল, একটি ঐতিহাসিক ঘোষণার মাধ্যমেই কিন্তু আজকে এই নতুন দলটি গঠিত হলো। আপনি জানেন যে জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের ফলশ্রুতিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দুটি সংগঠনের সমন্বয়ে কিন্তু মূলত গঠিত হয়েছে তরুণদের নিয়ে এই রাজনৈতিক দল। আমরা যেটা শুনেছি এবং আপনারা যেটা দেখিয়েছি আমরা দর্শকদের এর আগেও, যে এই রাজনৈতিক দলটি মূলত তরুণদের নিয়ে গঠিত হয়েছে এবং এর আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানতম একজন নেতা ছিলেন। এবং নাহিদ ইসলাম ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন। সেই উপদেষ্টার পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি এই নতুন যে সংগঠনটি তৈরি হলো, সেই সংগঠনের আসলে গুরু দায়িত্বটি তিনি কাঁধে
কাঁধে তুলে নিয়েছেন। আমরা যেটা শুনেছি এবং দেখেছি যে যারা রাজনৈতিক দল যারা এসেছেন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী এসেছেন, আমরা দেখেছি জামায়াতের সেক্রেটারি জেনারেল এসেছেন, এছাড়া অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। তারা যেটা বলছেন, বিশেষ করে রাজনৈতিক যে দলগুলো তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নতুন যে তরুণদের নিয়ে নতুন একটি দল গঠিত হলো, সেই দলটি আগামীর বাংলাদেশ গড়তে আসলে অনন্য ভূমিকা রাখবেন। এতদিন ধরে স্বাধীনতার 53 বছর পার হলেও নানান ধরনের পট পরিবর্তন ঘটলেও সাধারণ মানুষের যে অধিকারের কথা, সাধারণ মানুষের যে প্রকৃত অর্থে যে স্বাধীনতার কথা, সেটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে তাদের দাবি, এবং সেই দাবির প্রেক্ষিতে আজকে এই নতুন দল গঠিত হলো। এই দলটি মূলত বৈষম্য বিরোধী, বৈষম্য নিরসন করে একটি সুন্দর সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন, এবং তাদের স্লোগান হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। তো তারা যেটা বলছেন, এই নতুন 151 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন হয়েছে, এবং এই কমিটিটি আংশিক কমিটি, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে সেটা জানানো হবে আনুষ্ঠানিকভাবে। তবে এই দল এখন আসলে কতটুকু সাধারণ মানুষের জন্য অংশগ্রহণমূলক হতে পারে, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হবে, সেটাই আসলে এখন দেখার বিষয়। তো রাহি, আমার কাছে ছিল এই পর্যন্ত সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। সারা দেশ থেকে তারুণ্যের উচ্ছ্বাস আর উদ্দীপনা যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের এক্ষণে। জুলাই আন্দোলনে দেশের সমন্বয়কদের দায়িত্ব যারা পালন করেছে, শুধু তারাই নয়, সব বয়সী মানুষ চিন্তায় আর মননে একাট্টা এ দল হবে আগামীর বাংলাদেশ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। পাখির চোখের এই চিত্র বলে দেয় এ এক অন্যরকম তারুণ্যের শক্তি। লাল সবুজের পতাকায় নতুনের আহ্বানে সাড়া দিয়েছে পুরো দেশ। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো জনতার উপস্থিতি। 11 মাসের আয়াতুল্লাহ খামিনি কিংবা অঙ্গ হারানো তরুণ, সবাই পুরাতন নয়, আস্থা রাখতে চান তারুণ্যে ভরা নতুনে। এখন এই বয়স থেকেই সম্পৃক্ত এবং এই রাজনীতির দলের সাথে এবং বড় হয়ে যেন উনি সংযুক্ত থাকতে পারেন। আমি আমার ছোট 2 বাচ্চা নিয়ে এখানে এসেছি, কারণ ওদেরও অনেক কিছু শেখার আছে, কারণ ওরা একদিন বড় হবে। সারা বাংলায় আন্দোলনের উন্মাদনা ছড়িয়েছিল তরুণরা, তাই তো নতুন দল গঠনের এ মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে দেশের সব প্রান্ত থেকেই গাড়ি নিয়ে এসেছে তরুণ যুবারা। খুলনা থেকে 34টা বাস আমরা এসেছি, সেখানে আমরা প্রায় 1000-এর উপরে মানুষ আমরা আছি। চট্টগ্রাম থেকে আমরা মোট 19টি বাস আসছি, প্রতিটি বাসে আনুমানিক 35-40-50 জন প্লাস আছে। আমরা রাজশাহী জেলার প্রতিটা উপজেলা থেকে একটা করে বাস এবং টোটাল মহানগর সহ 15টা বাস নিয়ে এখানে আসছি। জামালপুর থেকে প্রায় 10 বাস ভর্তি করে আমরা ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটির যারা ছিলেন, যে সমস্ত ভাইরা ছিলেন, তারা সবাই এখানে এসেছে। অপেক্ষা কেন্দ্রীয় বার্তা নিয়ে ফিরবেন এলাকায়। এতদিন অনেক ধরনের দল ক্ষমতায় ছিল, তারা যে ভুলগুলো করছে, আমাদের প্রত্যাশা হচ্ছে এই দলটা যাতে এই ভুলগুলো শুধরে নেয়। এই দেশ থেকে সেই অন্যায়, দুর্নীতি, জুলুম আমরা রোধ করব। যে ঐক্যের ডাক এসেছে, সেই ঐক্যের ডাকে আমরা সহমত পোষণ করে আবার আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা নতুন বাংলাদেশ চাই আর নতুন রাজনৈতিক দল চাই আমরা, যাতে দেশে ভালো কিছু করা যায়। 24-এর গণ অভ্যুত্থানে তরুণরা যখন মাঠে যুদ্ধ করেছে, পাশে থেকে সাহস যোগানো অভিভাবকরাও ছিলেন মাহেন্দ্রক্ষণে। আশা, সব শ্রেণীর মানুষের শক্তির দল বিশ্ব সভায় হবে অন্য এক বাংলাদেশ। আমি আশা করি যে নতুনদের দ্বারা বাংলাদেশে এক নূতন বিপ্লব সর্বক্ষেত্রে রচিত হবে। এত বছর ধরে আমরা যে রাজনৈতিক যে সিস্টেমটা দেখে আসছি, সেই সিস্টেমটার পরিবর্তন আমরা চাই। নতুন পার্টি গঠন করছে, ওই জন্যই আমাদের আশা, যাতে সুসাহায্যে আমরা চলাফেরা করতে পারি, অল্প দামে জিনিস খেতে পারি, এটাই চাই। কি ছিল, কি হবে, কেমন করে হবে, সব সম্ভাবনাকে মাথায় নিয়ে রাজনীতির ময়দানে এ নবযাত্রার ক্ষণটি বাংলার ইতিহাসে থাকবে চির অমলিন হয়ে।
প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বর্ধিত সভার মাধ্যমে ভোটের প্রস্তুতি শুরু হলো বিএনপির। দলের শীর্ষ নেতাদের কাছে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিলেন বিএনপির সব পর্যায়ের নেতারা। তুলে ধরেন দলের শক্তি, সামর্থ্য ও সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। ২৮ বছর, প্রায় সেই ৩ দশক, শত অপেক্ষা কাটিয়ে নির্ঝঞ্ঝাট ও আনন্দমুখর পরিবেশে হলো বিএনপির বর্ধিত সভা। অধিবেশনে তৃণমূলের নেতাকর্মীরা ঝাঁপি খুলে বসেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, সংগ্রাম আর নিপীড়নের। অভিযোগ তোলেন দলের কারোর নিষ্ক্রিয়তা, অনেকের আতাতের রাজনীতি। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি যেটি বলার অপেক্ষা রাখে না। 17-18 বছর পরে আমরা সবাই একত্রিত, সমস্ত বাংলাদেশের লোক যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে সেই সব নেতাকর্মীদের মূল্যায়ন। কিন্তু কি কারণে এত বছর পর 4,500 নেতাদের নিয়ে এই বর্ধিত সভা হলো? 21 টেলিভিশনের সাথে আলাপে নেতারা জানালেন, ভেঙে পড়া মনোবল ফিরিয়ে এনে সব পর্যায়ে নেতাদের উজ্জীবিত করাই ছিল প্রধান লক্ষ্য। উদ্দেশ্য, নির্বাচনের আগে ঐক্যবদ্ধ বিএনপির বার্তা যাক রাজনীতির শিবিরে। সেখানে মূল বিষয়টা হচ্ছে আগামী দিনে জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে, কারণ এখনও একটি নির্বাচিত সরকার বা নির্বাচন, জাতীয় সংসদে নির্বাচন করা সম্ভব হয়নি। এই ফোকাসটাকে প্রাধান্য দিয়ে, অর্থাৎ আমাদের যে বন্ধুভাবাপূর্ণ, যারা জাতীয় ঐক্যের ভিত্তিতেই ফ্যাসিবাদকে, স্বৈরতন্ত্র বা শেখ হাসিনাকে বিদায় করেছে, তাড়িয়েছে, সেই শক্তিকে এখনও এক জায়গায় থাকতে হবে। বিএনপি আগের মতো হলে অসুবিধা। বিএনপি আগে যা ছিল তার চেয়ে অনেক ভালো আছে এখন বর্তমানে। 60 লক্ষ মামলার পরেও এই ফিনিক্স পাখিরা কেউ দমে যায়নি এবং সবাই উজ্জীবিত। তাই সবাই উজ্জীবিত, তার বহিঃপ্রকাশ ঘটেছে গতকালকে। জাতীয় নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, বরং চ্যালেঞ্জিং। কয়েক মাস ধরে নেতাকর্মীদের এমন বার্তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে নির্বাচনী বৈতরণী পার হবে বিএনপি, বর্ধিত সভায় তাই নিয়ে আলোচনা হওয়ার কথা জানান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এখান থেকে একটাই জিনিস উঠে আসছে যে আমরা গণতন্ত্র প্রক্রিয়া ফেরত দিতে চাই, এবং সেই গণতন্ত্রে ফেরত যাওয়ার জন্য যে আমাদের যে ঐক্যের প্রয়োজন, সেই ঐক্যের তাগিদ আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছে। সেই নির্বাচনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই কর্মীরা, আমাদের দেশের নেতা, তৃণমূল পর্যায়ের নেতারা, তারা কমিটমেন্ট করে গেছে যে তারা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ ফেস করবে। জামায়াত সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের পাশাপাশি সদ্য ঘোষিত নাগরিক পার্টির কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। নতুন বাস্তবতায় দলের পরিকল্পনায় নতুনত্ব আনারও পরামর্শ এসেছে বর্ধিত সভায়। বাংলাদেশ একটা মধ্যপন্থী দেশ, মডারেট দেশ, সবার জন্য যার যার ধর্ম সে পালন করবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিএনপির বর্ধিত সভার পর তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এই সভার ফলে উজ্জীবিত হয়েছে বিএনপি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে জনগণের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনামূলক ভাষণে দলের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার করেছে। সেই সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেবার নির্দেশনায় সকল স্তরের নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত হয়েছে। বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে বিশ্বাস করে। রংপুরের তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ইতোমধ্যেই তারা প্রত্যেকটি পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছেন। আমরা দেশবাসী এবং তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ আমরা উজ্জীবিত। বাংলাদেশের সাধারণ মানুষের, জনগণের কাছে যাচ্ছি, আমরা সবার দূর করে যাচ্ছি। বর্ধিত সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছে দলটির রাজশাহী তৃণমূল নেতারা। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে জনগণের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ভোট সংগ্রহ করে এই দেশে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে জনগণের ভাগ্য উন্নয়ন করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে অবশ্যই আমাদের এই মেসেজটা আমরা দেব এবং
এটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। ময়মনসিংহে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঙ্গাভাব দেখা গেছে। নেতাকর্মীরা বলছেন দলের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই একজুট এখনো আছি, থাকবো। ধানের শেষ প্রতীকে জনগণ ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এদিকে মহানগর বিএনপির এই নেতা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত 31 দফা জনগণের মাঝে পৌঁছতে 50,000 লিফলেট বিতরণ করেছেন। গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন চালিয়ে গেছি। এই আন্দোলনটা তো আমাদের ছিল আমাদের ব্যক্তি স্বার্থে না এবং দলের স্বার্থেও না। বর্ধিত সভায় চাঙ্গাভাব দেখা দিয়েছে নরসিংদীর বিএনপি নেতাকর্মীদের মাঝে। নতুন এই উদ্যমে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাঠে নেমেছে তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলের মধ্যে একটা স্পৃহা যে আগামী দিনে আমরা বিএনপি কিভাবে ক্ষমতায় নেওয়া যায়। আমরা যে বার্তা নিয়ে আমরা আবার তৃণমূলে চলে আসছি, সেখানে এসে আমরা উজ্জীবিত হয়েছি। নেতাকর্মীরা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার ফিরে পাবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। তরুণ প্রজন্ম জাতীয় দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারে ইনানীতে মেরিন ড্রাইভ রেস প্রতিযোগিতা সমাপনীতে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইনানীর মেরিন ড্রাইভে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও জেলা প্রশাসনের উদ্যোগে মেরিন ড্রাইভ রেস 2025 প্রতিযোগিতা। কক্সবাজারে নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন করতেই এ আয়োজন। রাইড ফর গ্লোরিতে অংশ নেন দেশ বিদেশের 400 প্রতিযোগী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ গঠনে ভূমিকা রাখতে পারে তরুণ প্রজন্ম। আমরা বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান সেনাপ্রধান। যাদের অর্থ ছাড়া এই প্রোগ্রাম করা যেত না, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব যে আপনারা প্রতিনিয়ত এভাবে যদি স্পন্সর করেন, দেশ এবং জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে যাবেন। দেশের অন্য স্থানেও এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফ্যাসিস্ট হাসিনার আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, 2013 সালে সর্বোচ্চ গুমের ঘটনা ধামাচাপা দেওয়ার মতো জুলাই আগস্টেও পুনরাবৃত্তির চেষ্টা হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণসমাবেশে হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অংশ নেন তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা ও তানজিমুল উম্মা আলিম মাদ্রাসার বিতর্কিকরা। সে সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, 2013 সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। ওই সব হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা অস্থির হবেন না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শাপলা চত্বরে ঘটা নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে 5 দফা সুপারিশ করেন। হেফাজত ইসলামের এই হত্যাকাণ্ডের বিচার যদি আমরা করতে পারি, হত্যাকাণ্ডের বিচার শুরু করতে পারি, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আরেক ধাপ এগিয়ে যাবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ সিন্ডিকেট। এছাড়া চাঁদাবাজদের কারণেও বাজার অস্থির হচ্ছে বলে মনে করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। রমজানে বাজার দর সহনশীল করতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশ থেকে বাজার মনিটরিংয়ে মুসল্লিদের সাথে সমন্বয় করার দাবি জানানো হয়। রমজানে সিনেমা হল, মদ বিক্রি এবং দিনের বেলায় দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট, আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির
দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেটের হাত থেকে বাজার ব্যবস্থাকে বের করে আনার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরাও বাজারে বাজারে অবস্থান করে প্রয়োজনে সরকারকে সহযোগিতার জন্য আমরা মনিটরিং এর ব্যবস্থা করব। রোজার আগেই বাজার চড়া, দ্বিগুণেরও বেশি বেড়েছে শসা, লেবু, বেগুনের দাম, বেড়েছে সব রকমের মুরগির দামও। বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। খেজুরের দামও বাড়তি। মফিউর রহমানের রিপোর্ট। একদিন পরে শুরু পবিত্র মাহে রমজান। সেহরি ও ইফতার কেন্দ্রিক পণ্য কিনছেন ক্রেতারা। চাহিদা বেড়েছে ছোলা, ডাল, তেল সহ বেশ কিছু পণ্যের। রাজধানীর পলাশীর কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু, শসা, টমেটো, বেগুন, ধনেপাতা, কাঁচামরিচ। রমজান উপলক্ষে লেবু, শসা, এগুলাই, ধনেপাতা, এগুলাই দাম বেশি, সব আগের দামই আছে। 15 টাকা পিস, ওই লেবুটার দাম এখন 25 টাকা। স্বস্তি নেই মুরগি বাজারেও। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 80 টাকা। দেশি মুরগিতে পার কেজিতে 70-80 টাকা বাড়ছে, সোনালিতে বাড়ছে কেজি প্রতি 40-50, ব্রয়লারে বাড়ছে কেজি প্রতি 20-30 টাকা। সবাই মুরগি একটু বেশি কিনতেছে, এই জন্য হয়তো আমদানিটা কম, একটু দামটা একটু এর জন্য বেশি। রোজা আসলে জিনিসের দাম বেড়ে যায়, হ্যাঁ মনে হয়েছে আমার কাছে বাড়তি। বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কিছুটা বাড়লেও দামে প্রভাব নেই। তবে আগের দামে বিক্রি হচ্ছে ছোলা, খেসারি ডাল, ডাবলি মটর, চিড়া ও মুড়ি। তুলনামূলকভাবে গত রমজানের চেয়েও এই রমজানের জিনিসপত্রের দাম কম, শুধু চালটা নিয়ে হয়তো একটু, আর তেলটা একটু মানে সরবরাহ শর্ট। থেকে এক সপ্তাহ আগে আমরা তেল আমাদের অনেক পাই না হিসাবে, তো এখন একটু আমার দেখা যাচ্ছে আমাদের কালকার থেকে তেল পাইতেছি। রোজার অন্যতম অনুষঙ্গ খেজুরের বাজারও চড়া। বিক্রেতারা বলছেন চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। রমজানে আমাদের চলতেছে মালটা, আপেল, আঙ্গুর আর খেজুর, এই তিনটে বেশি চলে। আজুয়া খেজুর আছে 1200 থেকে 1300 টাকা, বড়ি খেজুর আছে 500 টাকা কেজি, ডাবের খেজুর 500 টাকা কেজি, মাশরুম খেজুর আছে আপনার 900 টাকা কেজি। মাছের বাজারও বাড়তি। গরু 800, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রমজান সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বেড়েছে ছোলা, বাদাম, খেসারি ও মসুর ডাল সহ নিত্যপণ্যের আমদানি। সরাসরি বন্দর থেকে বিক্রি হচ্ছে এসব পণ্য, এতে খুশি আমদানিকারকরা। আমদানি বাড়ায় বন্দরে ছোলার দাম কমেছে কেজিতে 4 থেকে 5 টাকা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান এলেই চাহিদা বাড়ে ছোলা সহ বিভিন্ন ধরনের ডালের। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ভারত থেকে ছোলা, বাদাম, ডাল সহ নিত্য পণ্যের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। আগে বন্দর দিয়ে 2 থেকে 3 ট্রাক ছোলা আমদানি হলেও বর্তমানে আসছে 20 থেকে 25 ট্রাক। আমদানি বাড়ায় কমতে শুরু করেছে দাম। হিলস্থল বন্দরের আমদানিটা খুব ভালোভাবে সরবরাহ আছে। বর্তমানে আমদানি একটু বৃদ্ধি হওয়ার কারণে দামটা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসছে। ছোলা বুট কেজিতে 4 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 94 থেকে 95 টাকায়। বাদাম 2 টাকা কমে 128 টাকা কেজি। খেসারি ডাল 96 থেকে 97 টাকা এবং মসুর ডাল বিক্রি হচ্ছে 108 থেকে 112 টাকায়। মালের অনেক দাম কম পাচ্ছে, আগের চেয়ে 2-3 টাকা কমছে। যা যতটুকু দরকার আমার ততটুকু নিতে আছে। এখানে আসলে কোনো জায়জামেলা হয় না, আমরা সুযোগ সুবিধা পাই। ছোলা, খেসারি ডাল, মসুর ডাল আমদানি হচ্ছে, বেচা কিনাও মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। শুল্ক আইন শেষে এসব পণ্য দ্রুত ছাড়ের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ। ডিউটি ফ্রি থাকার কারণে উক্ত পণ্যগুলো দ্রুততার সহিত কাস্টমসে আমরা শুল্কায়ন সম্পন্ন করে থাকি, যা আমদানিকারকরা কাস্টমসের প্রসিডিউর সিস্টেম মেনটেন করে পরবর্তীতে তারা পণ্যগুলি ছাড় করে মার্কেটে নিয়ে যেতে পারতেছেন। হিলি স্থলবন্দর দিয়ে চলতি মাসে আমদানি হয়েছে 7,000 টন ছোলা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে নাক মুখ চেপে হত্যা, ঘাতক গ্রেফতার। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। আইসক্রিমের লোভ দেখিয়ে 6 বছরের শিশুকে আমবাগানে নিয়ে যান বিক্রেতা। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার দিলে শিশুটির নাক মুখ চেপে হত্যা করেন। এরপর সেই লাশ বস্তায় ভরে পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন।
পুলিশে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে, গ্রেফতার করেছে হত্যাকারীকে। প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে শিশুটির বাড়ির পাশে ওয়াজ মাহফিল চলছিল। খালাতো বোনের সঙ্গে সেদিন বিকেলে বের হয় সে। মাহফিলকে কেন্দ্র করে পাশেই খেলনা, খাবার সহ বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান বসেছিল। খালাতো বোন চলে আসতে চাইলে সেখানে থাকার বায়না করে শিশুটি। এক পর্যায়ে তাদের এক বড় ভাইয়ের কাছে শিশুটিকে রেখে চলে আসে তার বোন। মঙ্গলবার রাত থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার অপহরণ মামলা করে শিশুটির পরিবার। ওই মামলায় আইসক্রিম বিক্রেতা সাব্বির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। আসামি স্বীকারোক্তি মূলে গতকাল রাত্রে আমরা ভিকটিমকে পূর্ব রসিনিয়া গ্রামের পুকুর থেকে পানার নিচ থেকে উদ্ধার করি। বৃহস্পতিবার রাত 2টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার একটি গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ভিকটিমকে ময়নাতদন্তের জন্য মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে। সাব্বির মাদকাসক্ত, সে ধর্ষণের কথা স্বীকার করেছে। মঙ্গলবার রাতেই এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সাব্বির সন্দেহজনক জবাব দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে পিটুনি দেন এলাকার লোকজন। পরে সাব্বিরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, ধর্ষণ, ডাকাতি বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মসূচি হয়। তারা জানান, ধর্ষণ ও অশ্লীলতাহানির যে ঘটনা গণমাধ্যম প্রকাশ পাচ্ছে, দেশে তার চাইতে অনেক বেশি অন্যায় হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। এছাড়া দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবিও জানান শিক্ষার্থীরা। চট্টগ্রামে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনের মাঠে তার প্রতি শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পরে দাফন করা হয় গ্রামের বাড়ি রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। জন্ম 2 ফেব্রুয়ারি 1942। 1991 সালে চট্টগ্রাম থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 91 সালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং 2001 সালে খাদ্যমন্ত্রী হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে সক্রিয় হন শ্রমিক রাজনীতিতে। 71-এর রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা 1981 সালে যোগ দেন বিএনপিতে। এরপর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন সরকারের মন্ত্রিসভায়। 25 ফেব্রুয়ারি মারা যান বর্ষিয়ান এই রাজনীতিক। সকালে শ্রদ্ধা জানাতে মরহুমের মরদেহ নেওয়া হয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, বাকলিয়া শহীদ MMNJ কলেজে। এসব প্রতিষ্ঠান থেকে দাবি তোলা হয় নোমানের নামে প্রতিষ্ঠানের নামকরণ করার। শুধু বিএনপির জন্য কাজ করেনি, সমগ্র চট্টগ্রামবাসীর জন্য কাজ করেছেন, বাংলাদেশের জন্য কাজ করেছেন। এরপর নেওয়া হয় দলীয় কার্যালয় নাসিমন ভবনে। কালো ব্যানারে ছেয়ে যায় পুরো নাসিমন ভবন এলাকা। সেখানে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে ঢেকে দেন তাকে বহন করা কফিন। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সরকারের ভিতরে, সরকারের বাইরে, রাস্তায় শেখ হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তার আগে এরশাদ বিরোধী আন্দোলনে ওনার ভূমিকা, একটা উজ্জ্বল ভূমিকা উনি রেখে গেছেন। এখন আব্দুল্লাহ নোমান ভাইয়ের সাথে কোনো না কোনো পর্যায়ে হোটেল ইন্টারন্যাশনালে আমরা যে কোনো একটা সময় বের করে ওনার সাথে আমাদের নেতৃবৃন্দরা বৈঠক করতেন। চট্টগ্রামের অসংখ্য প্রতিষ্ঠান গড়ার পেছনে বাবার অংশগ্রহণের কথা জানান ছেলে সাইদ নোমান। প্রতিটি কর্মকাণ্ডে ব্যক্তিকে ছাপিয়ে প্রতিষ্ঠান নিয়ে যদি কেউ চিন্তা করে থাকেন এবং দল, মত, ধর্ম নির্বিশেষে যদি সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষের কল্যাণে তৈরি করবার ব্রতে ব্রতী হন, তার নামই আব্দুল্লাহ আল নোমান। বাদ জোহর তার মরদেহ নেওয়া হয় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। সেখানে জানাজার পর তার মরদেহ নেওয়া হয় মরহুমের পৈতৃক বাড়ি রাউজানের গহিরা গ্রামে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অমর 21 বইমেলার খবর।
অমর একুশে বইমেলার শেষ দিনে সকাল থেকেই পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত বইপ্রেমীরা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। শেষ দিনে বইমেলায় ভিড়। প্রকাশকরা বিক্রেতারা বলছেন শেষ দিনে বিক্রি অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। পাঠকদের মতে মেলার শেষ দিন মানেই প্রিয় বই সংগ্রহের শেষ সুযোগ। প্রায় 3 বার এসেছি, বই কিনেছি 5 থেকে 6টা। অন্যান্য বারের থেকে এবার পাঠক সমাগম একটু কম। আমি সমরেশ মজুমদারের বই পছন্দ করি এবং বেশ কয়েকটা বই পড়েছি। আবার চিন্তা আছে এখন যাওয়ার সময় কিনে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আমাদের বেচাকেনা অনেক ভালো হচ্ছে। কিছু বই কেনা আছে হুমায়ুন আহমেদের, শরৎচন্দ্রের, তো ওগুলো দেখতেছি যে মানে কোথায় থেকে নিলে ভালো হবে। শেষ দিনের আকর্ষণ ছিল লেখকদের উপস্থিতি, অটোগ্রাফ নেওয়ার উৎসাহ এবং ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত। ভেতর থেকে যে একটা বাঙালির যে অনুপ্রেরণা, সেই জিনিসটা আসলে আমাকে বাধ্য করেছে শেষ দিনে হলেও আসতে। 2টি বই কিনেছি, আর কিছু কিনিনি। আমার আজকে মেলার শেষ দিন ছিল, অনেকগুলো বই দেখেছি, ভালো লেগেছে। আমি আমার কাজিনদের সাথে এসেছি এখানে। আমি এখন কিনেছি আপাতত কমিক্স, আর কিনবো গল্পের বই। এবারের বই মেলায় সর্বমোট 3299টি বই এসেছে, তার মধ্যে সবচেয়ে বেশি কবিতার বই। নতুন বইয়ের অপেক্ষায় আবারও আসবে তারা আগামী বছর। 21-এর চেতনা নিয়ে বইয়ের সঙ্গে পথ চলা চলবে অনন্তকাল। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ওঠার লড়াই, আফগানদের 273 রান টপকাতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ইলিশের উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে 60 দিন নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। এরই মধ্যে মধ্য তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান চালাবে মৎস্য বিভাগ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেন ও ভোলার মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা, জেলেরা তাই ফিরতে শুরু করেছেন নদী থেকে তীরে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2006 সাল থেকে পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা থাকে প্রশাসনের। ইলিশের এই অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্যে করা হবে জেল জরিমানা, আর এই সময়ে জেলেদের দেয়া হচ্ছে সহায়তা। পোস্টার, লিফলেটিং, মাইকিং, ব্যানার ইত্যাদির মাধ্যমে তাদেরকে আমরা ভিডিও স্কলের মাধ্যমে আমরা এটা প্রচার করছি। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে বিজিএফটার বরাদ্দ প্রদান করেছি, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি। নিষেধাজ্ঞার এই সময়ে প্রণোদনা বাড়ানো সহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। সরকার আমাদেরকে 40 কেজি করে চাল দেয়, এই চাল দিলে তো আর হবে না। 2 মাস বন্ধ, এরপরে আমাকে ওই কিস্তি আছে, ওই আছে, এ আছে। কিস্তি 2 মাসের জন্য বন্ধ রাখে সরকার, তো আমাদের জন্য ভালো হইতো। টিকতে না পারা হেরা আমরা হিরা চুরি করে গাঙ্গো যাইতে হয়, হেরা আমল তেল দেয়। ঠিকঠাক মতন চলতে পারি, এভাবে যেন সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে। এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই 2 মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয়। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরায় থাকছে এই নিষেধাজ্ঞা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। সমাজ কল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ ও ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখার জন্য 4 নারীকে পুরস্কার দিল রাধুনী। 19 বছর ধরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের জনপ্রিয় ব্র্যান্ড রাধুনী এই পুরস্কার দিয়ে আসছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো মনোনয়ন ও অভিজ্ঞ বিচারকদের পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত হয়েছে এবারের বিজয়ী। কীর্তিমতী সাংবাদিকদের পুরস্কার পেয়েছেন শারমিন রিমা, কীর্তিমতী হিতৈষী সম্মাননা পেয়েছেন হাজেরা বেগম, সেরা নারী উদ্যোক্তা হয়েছেন জাহানারা ইসলাম, কীর্তিমতী ক্রীড়াবিদ হয়েছেন কারাতে প্রশিক্ষক নাইমা খাতুন। অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার ও কণ্ঠশিল্পী কনক চাপা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জাতীয় নাগরিক পার্টির 151 সদস্যের আহ্বায়ক কমিটি, তরুণদের নেতৃত্বে নতুন দল। বর্ধিত সভার মধ্য দিয়ে বিএনপির ভোটের প্রস্তুতি শুরু, দলের পরিকল্পনায় নতুনত্ব আনায় গুরুত্ব।
দেশ গঠনে তরুণরাই বড় ভূমিকা রাখতে পারে বললেন সেনাপ্রধান। হাসিনার আমলের সকল হত্যাকাণ্ডের বিচার হবে, গুমের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। রোজার আগেই বেড়েছে লেবু, শসা, বেগুন, মুরগির দাম, খেজুরের বাজারও চড়া। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।